হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা আগের দিন যে ক্লাসটা কন্টিনিউ করছিলাম, আহ, যে কোঅর্ডিনেশন, এই কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন যেটাকে ওই চ্যাপ্টারটার আমরা যে লাস্টের সেকশনটাকে রেখে দিয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি প্রাণী হরমোনের যে চ্যাপ্টারটা সেইটা আমরা কমপ্লিট করব। কারণ উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন, মানে উদ্ভিদ হরমোনের যে সেকশনটুকুনি আমরা আগের দিন বলেছিলাম সেটুকুই ইম্পর্টেন্ট, বিশেষ করে ওই তিনটে হরমোন যারা অ্যাকচুয়ালি সাহায্য করে থাকে, যেটা অক্সিন, জিব্রেলিন এবং সাইটোকাইনিন, আর অ্যাবসিসিক অ্যাসিডটা বাঁধা দেয় উদ্ভিদের বৃদ্ধিতে। ব্যাস ওই পর্যন্ত ওদের কাজ শেষ। এইবারে যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হলো প্রাণী হরমোন, কারণ প্রাণী হরমোন থেকে প্রচুর কোশ্চেন্স আসে এবং এসছেও, সেটা তোমরা দেখবে। যেমন আমি ওই যে ঠিক 10টা করে কোশ্চেন নিয়ে আসি, তেমন আমি 10টা করে কোশ্চেন এখানে এনেছি, যেটা অনলি ফর হরমোনের চ্যাপ্টার। এর পরের চ্যাপ্টার আমরা কমপ্লিট করব, যেটি যেটি রিপ্রোডাকশনের যে চ্যাপ্টারটা, সেটা আজকেরই হয়তো আমি আপলোড করে দেবো। ঠিক আছে? আর তারপরে আমাদের একটা সেকশন বাকি থাকবে, সেটা হলো ওই বংশগতি, যাকে বলা হয় হেরিডিটি। সেটা অ্যাকচুয়ালি একটা ছোট্ট ভিডিও হবে, কারণ ওখান থেকে বিবর্তন বা এভলিউশনের যে চ্যাপ্টারটা সেটা কিন্তু মানে মানে আপডেটেড এনসিইআরটি সিলেবাসে বাদ দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমি আমার ওই মানে এই ভিডিওগুলো শুরু যে প্রথমেই বলে দিয়েছিলাম, এবং তার পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও আপলোড করে দিয়েছি, এবং আশা করি তোমরা সেখান থেকে সেটাকে আপলোড মানে দেখতে পাবে। ঠিক আছে? তাহলে চলো ভিডিও কন্টিনিউ করি, লেট স্টার্ট। দেখি কী আছে। প্রথমত যে চ্যাপ্টারটা বললাম, যে ওই নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন, যাকে বলা হয় কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, সেই চ্যাপ্টারের এটা অ্যাকচুয়ালি হরমোনের যে সেকশনটা বাকি ছিল, সেই প্রাণী হরমোনের ব্যাপারটাকে আমরা পড়বো আজকে। তো প্রাণী হরমোন পড়ার আগে যেটা আমরা বলে রাখি, যে অ্যাকচুয়ালি এর ব্যাপার স্যাপারগুলো কী হয়, যে প্রথমত প্রাণী হরমোন এখন এই মানে এর টোটাল যে জিনিসটা আমরা শুরু করতে চলেছি সেটা হলো যে হরমোন কি। হরমোন অ্যাকচুয়ালি প্রাণীদের ক্ষেত্রে প্রধান উৎপত্তিস্থল হিসেবে কাজ করে থাকে। এই যে বলা হচ্ছে যে এটাই, যে প্রাণীরা যতক্ষণে যে রাসায়নিক বা প্রাণীরা কীভাবে রাসায়নিক মানে বা রাসায়নিক বা হরমোনের বার্তা পরিবহন ব্যবস্থা ব্যবহার করে, সে সম্পর্কে আমরা দেখব। যেমন এইটা দিয়ে ডাইরেক্ট একটা কোশ্চেন আছে, যেমন যেমন কাঠবিড়ালি যখন একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, তখন এরা কি করে, এই পরিস্থিতিতে এদের নিজের দেহকে রক্ষা করার জন্য অথবা পালিয়ে যাওয়ার জন্য এরা প্রস্তুত করতে হবে এদের দেহটাকে। স্বাভাবিকভাবে, সুতরাং এই যে উভয় অত্যন্ত জটিল ক্রিয়া, এবং এই কাজগুলোকে নিয়ন্ত্রিত এবং প্রচুর শক্তি ব্যবহার হয়। এই এই যে ক্রিয়াগুলো রয়েছে, এগুলো বিভিন্ন ধরনের কলা ব্যবহৃত হয়, এবং এই কলাসমূহের কাজগুলো একসাথে হয়ে থাকে। ঠিক আছে? সে লড়াই করুক বা পালিয়ে যাক। ঠিক আছে? তবে এই যে লড়াই করা অথবা মানে পালিয়ে যাওয়ার মতো দুটো বিপরীতধর্মী কাজ পরস্পর সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু ফিডব্যাক পদ্ধতি বলা হয়, এটাকে বলা হয় ফিডব্যাক। যেমন একটা এক্সাম্পল আমি দিই, এটা ছোট্ট করে এক্সাম্পল দিই। ধরো আমাদের প্যানক্রিয়াস আছে, যেটাকে বলা হয় অগ্নাশয়। প্যানক্রিয়াসের 3টে সেল আছে, একটা আলফা, একটা বিটা, আর একটা ডেল্টা। আলফা কোষ থেকে যেটা খরিত হয় সেটা হলো গ্লুকাগন। এর কাজই হলো ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়ানো। আর তারপর বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন। আর এর কাজ হলো এই ডেল্টা কোষ থেকে খরিত হয় সোমাটোসিন। এখন এর কাজ হচ্ছে গিয়ে গ্লুকোজের পরিমাণ বাড়ানো, আর এর কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণটাকে কমানো। তার মানে এরা একে অপরের বিপরীত কাজ করছে, সুতরাং এটাকে ফিডব্যাক পদ্ধতি। তেমন এখানে যে এখানে সিচুয়েশনটা এরমভাবে সৃষ্টি হচ্ছে, যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যখন দেহে এই পরিস্থিতির মোকাবিলার জন্য কিছু সাধারণ প্রস্তুতি নেওয়া যেতে পারে। তো মোটামুটি মানে এখান থেকে আমরা একটা ধারণা জন্মায় যে কাঠবিড়ালির দেহ নকশা এমন হয় যে স্নায়ুকোষের মাধ্যমে বার্তা পরিবহন কেবলমাত্র তড়িৎস্পন্দনের দ্বারা ঘটে, এবং আসন্ন ক্রিয়ার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশপ্রাপ্ত কলাসমূহের মধ্যে ব্যাপ্তি হয়। ঠিক আছে? যেহেতু নার্ভের যে ব্যাপারটা, নার্ভের ইম্পালসটা অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিকের অনেকটা ব্যাপার স্যাপারের মতো হয়, কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যে যেটিকে কোনো কিছু রিয়াকশান হয়ে থাকে, তেমনই অন্যদিকে একটা রাসায়নিক সংকেত একইভাবে প্রেরিত হয় এবং এটা দেহের সমস্ত কোষে পৌঁছায়, ফলে প্রয়োজনীয় ব্যাপক পরিবর্তন ঘটে। তাই মানুষসহ বহু প্রাণীতে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিশ্চিত অ্যাড্রেনালিন হরমোন এই কাজে সাহায্য করে। তাই গ্রন্থিগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, যে এখন এই অ্যাড্রিনালিন ব্যাপারটা কি, অ্যাড্রিনালিন অ্যাকচুয়ালি সরাসরি রক্তে খরিত হয়। এখন এরা কেন সরাসরি রক্তে খরিত, এদের কি এমন বৈশিষ্ট্য আছে যে এরা, প্রথমত এখানে আমরা ওই অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে জানবো। অন্তঃক্ষরা গ্রন্থিকে আমরা বলে থাকি এন্ডোক্রাইন গ্রন্থি।
এন্ডোক্রাইন গ্রন্থির ক্ষেত্রে কি হয়, এন্ডোক্রাইন গ্রন্থি এদের ক্ষরণ ক্রিয়া, এমন কিছু গ্রন্থি আছে যাদের ক্ষরণ ক্রিয়া ডিরেক্ট টু ব্লাডে মেশে, ডাইরেক্ট ব্লাডে এসে মেশে। যেমন এদের মধ্যে কি কি হয়, যেমন এদের মধ্যে থাইরয়েড, সব থেকে বড় যদি বলা হয় যে মানে এ কি বলা হয়, পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এগুলো সব এন্ডোক্রাইন গ্রন্থি। আর এক্সোক্রাইন কি, যাদের ক্ষরণ ক্রিয়া দেহের বাইরে আসে, অ্যাকচুয়ালি এদের ক্ষেত্রে কিন্তু দেহের বাইরে আসে না, এদের ডাইরেক্ট ব্লাডে এসে মেশে। এক্সোক্রাইনের ক্ষেত্রে কি, যেমন হচ্ছে কি যকৃৎ, যেমন হল লিভার, লালারস, স্যালাইভা, এগুলো আমরা দেখতে পাই বা এদের ক্ষরণ ক্রিয়াগুলো মোটামুটি আমরা বুঝতে পারি, ঠিক আছে। এদেরকে যেমন এক্সোক্রাইন। আবার মিক্সড গ্ল্যান্ড আছে, যার মধ্যে পড়ছে মিক্সড গ্ল্যান্ড হচ্ছে কি প্যানক্রিয়াস, মানে অগ্নাশয়, এ অ্যাকচুয়ালি দু ধরনের গ্রন্থি হিসেবে কাজ করে থাকে। এছাড়া প্যানক্রিয়াস, স্ক্রোটাম, শুক্রাশয়, এও করে থাকে। এখন এই যে এন্ডোক্রাইন গ্রন্থিটাকে বলা হয় ডাক্টলেস, মানে নালীবিহীন, ডাক্টলেস বলা হয়, ডাক্ট নালীবিহীন। আর এ তো ডাক্ট থাকে, যেমন আমাদের যে ঠিক সিবিসিএস গ্রন্থিও কিন্তু আমাদের বলা হয়, সিবিসিএস যে গ্রন্থিটা থাকে সেটাও কিন্তু অনেকটা এক্সোক্রাইন গ্রন্থির মধ্যে পড়ে। এখন ব্যাপারটা যেটা, যে এই হরমোন অ্যাকচুয়ালি কী করে, হরমোন অ্যাকচুয়ালি কোনো একটা নির্দিষ্ট কোষ থেকে খরিত হয়, হয়ে টার্গেট সেলে কাজ করার পর মোটামুটি এরা সেখানে তার কাজ লক্ষ্য কোষে পৌঁছানোর পর মোটামুটি যেটি নষ্ট হয়ে যায়, মানে তার আর কোনো ফাংশন থাকে না। যেমনই তো এখানে বলা হচ্ছে যেমন অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন সরাসরি রক্তে খরিত হয়, বিভিন্ন অংশে পরিবাহিত হয়, এবং অ্যাড্রিনালিনের কাজই হলো, অ্যাড্রিনালিনকে বলা হয় ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন। ফাইট হয় পালাও, আর নয় লড়াই করো, ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন বলা হয় অ্যাড্রিনালিনকে। এখন এই অ্যাড্রিনালিন কোথা থেকে খরিত হয়, আমরা যে পড়েছিলাম কিডনি, যদি আমরা কিডনিকে অনেকটা এই সিমের দানার মতো দেখি, এই কিডনির মাথায় এক ধরনের কোষ থাকে, যেটা অ্যাকচুয়ালি এর ইমেজটা আমি ওই অন্যটা স্লাইডে আছে, অ্যাকচুয়ালি ওই স্লাইডটা লাস্টের দিকে চলে গিয়েছে, যাই হোক। তো এখানে একটা কোষ থাকে যাকে বলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো অংশ থাকে, ধরো এর একটা ভিতরে এরকম কিছু কোষ থাকে যাকে বলা হয় মেডালা, আর যেটা বাইরে থাকে তাকে বলা হয় কর্টেক্স। এই যে অনেকটা টুপির মতো দেখতে হয়। অ্যাড্রিনালের মেডালা থেকেই খরিত হয় অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, এবং অ্যাড্রিনালিন আর এই কর্টেক্স থেকে খরিত হয় দুটো, একটা মিনারেলো কর্টিকয়েড আর একটা গ্লুকোকর্টিকয়েড। মিনারেলো কর্টিকয়েড আর গ্লুকোকর্টিকয়েড। ছবিটা অ্যাকচুয়ালি ওই স্লাইডটা লাস্টের দিকে চলে গেছে, আমি সেটা যদি স্লাইডটাকে একটু দেখানো যায়। আচ্ছা, আমি আগে স্লাইডটাকে দেখিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। 1 2 3 4 5, এটা ধরো এইটা। তো মোটামুটি অ্যাড্রেনাল হরমোন এখান থেকে খরিত হচ্ছে, এই যে কিডনির মাথায় থাকে এরকম টুপি আকারে থাকে অ্যাড্রেনাল, এই মেডালা আর কর্টেক্স, এবং এই মেডালা থেকে মোটামুটি ওটা বললাম অ্যাড্রেনালিন খরিত হচ্ছে, আর কর্টেক্স থেকে যেরকম এই কর্টেক্স থেকে মোটামুটি এই তিনটে হরমোন খরিত হয়, যেটা অ্যাকচুয়ালি তার মধ্যে যে ঠিক গ্লুকোকর্টিকয়েড কী করে, এটা অ্যাকচুয়ালি লিভারে ফাংশন করে, অ্যালডোস্টেরন কী করে কিডনিতে ফাংশন করে, আর অ্যান্ড্রোজেন যেটা অ্যাকচুয়ালি যেটি গোনাডে কাজ করে। আর আমাদের এই এপিনেফ্রিন বা নর এফ্রিনেফ্রিন, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন, এই দুটো গ্রন্থি খরিত হয়। অ্যাড্রিনালিন তো তোমরা জানোই। এরপরে চলে আসছি আমরা প্রথমে যে স্লাইডটা পড়াচ্ছিলাম সেটাতে। তো তো মোটামুটি বলা হচ্ছে যে এই যে নির্দিষ্ট অঙ্গ সময়ের উপরই হরমোনটা কাজ করে, এবং এদের একটা উদ্দিষ্ট অঙ্গ থাকে যেটাকে বলা হৃৎপিণ্ড। মোটামুটি এর কাজই হলো হৃৎপিণ্ডের হার্টবিট বাড়িয়ে দেওয়া। তার জন্য বলতে হবে যে এর জন্য হৃৎপিণ্ড দ্রুততর হওয়ার জন্য আমাদের পেশিগুলোতে অধিক পরিমাণে অক্সিজেন প্রয়োজন হয়। তাহলে যখন অক্সিজেন প্রয়োজন হয় তখন ক্ষুদ্র ধমনীগুলো চারপাশে পেশি সংকোচন হয়, পেশি সংকোচনের জন্য পৌষ্টিকতন্ত্র এবং ত্বকে রক্ত সরবরাহ হ্রাস পায়। এই কারণে কি হয়, এই কারণে রক্ত আমাদের ঐচ্ছিক পেশিসমূহে প্রবাহিত হয়, যেমন মধ্যচ্ছদা এবং পাঁজরের পেশিসমূহ সংকোচনের ফলে শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি পায়, ঠিক আছে। এই সব ধরনের প্রতিক্রিয়াগুলো একত্রে অ্যাকচুয়ালি জীবদেহকে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত করে, ঠিক আছে। যেমন ওই কার্ডিওভ্যালির ক্ষেত্রে ব্যাপারটা হলো, এই ধরনের প্রাণী হরমোনগুলো আমাদের অন্তঃক্ষরা তন্ত্রের অংশ থেকে খরিত হয় এবং আমাদের দেহের সমন্বয় সাধনে একটা দ্বিতীয় পদ হিসেবে কাজ করে থাকে। তাহলে এই হরমোন অ্যাড্রিনালিনকে ওই জন্য বলা হয় ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন, অথবা একে এমার্জেন্সি হরমোন বলা হয়। যে আমরা যখন কোনো রেগে যাই, যখন আমার চোখ মুখ লাল হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, হার্ট বেড়ে যায়, হার্টবিট কী হয়, হার্টবিট বাড়ে, ঠিক আছে। তারপরে ধরো ব্রিথিং রেট বাড়ে, বিপি বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে,
ঠিক আছে, এগুলো মোটামুটি দেখা দেখা যায়। এখন এই সমস্ত এই সব প্রসেসের জন্য অ্যাকচুয়ালি এই অন্তঃকরাগ্রন্থি অ্যাড্রিনালিনকে ওই ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন বলা হয়, অথবা একে ইমার্জেন্সি হরমোন বলা হয়। যাই হোক, তার পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে মোটামুটি আমরা এখানে দেখলাম বিভিন্ন গ্ল্যান্ডগুলো, যেগুলো অন্তঃকরাগ্রন্থিগুলোর অবস্থানগুলো। প্রথমত এটা আমরা আগের দিন পড়িয়েছিলাম, ব্রেনের যে ব্যাপারটা, যেখানে হাইপোথ্যালামাস আছে, হাইপোথ্যালামাসের তলায় যে পিটুইটারি আছে, এই পিটুইটারিটা কিন্তু অনেকটা মটর দানার মতো দেখতে হয়, যে ঠিক আছে, পিনাট স্ট্রাকচার, পিনাট স্ট্রাকচার। পিটুইটারিকে বলা হয় প্রভুগ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড। ওকে, আর পিনিয়াল গ্ল্যান্ড রয়েছে, পিনিয়াল গ্ল্যান্ড, একে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ক্লক বলা হয়, মানে আমাদের যাবতীয় বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে পিনিয়াল গ্ল্যান্ড। এছাড়া এই যে এখানে প্যারাথাইরয়েড, এই থাইরয়েড এখানে রয়েছে, থাইরক্সিন কন্ট্রোল। এবং এই প্যারাথাইরয়েড গ্রন্থি রয়েছে, এখানে থাইমাস রয়েছে, অগ্নাশয় রয়েছে, অ্যাডিনাল গ্রন্থি রয়েছে এই বিকের দুটো উপরে, এই যে এখানেও অ্যাডিনাল, এদেরও অ্যাডিনাল, আর রয়েছে শুক্রাশয়, এবং এদের রয়েছে গর্ভাশয়। ওকে, এটা মোটামুটি একটা স্ট্রাকচার, যে কোথায় কোথায় কোন গ্ল্যান্ডগুলো অবস্থান করেছে পুরুষ এবং যে ঠিক মহিলাদের ক্ষেত্রে। এদেরও পিনিয়াল গ্ল্যান্ড রয়েছে এখানে, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড। এর পরের স্লাইডে চলে যাই, যেখানে আমরা দেখব যে উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপারটা কী হয়েছিল। উদ্ভিদের যে হরমোনগুলো একটা পার্টিকুলার নির্দিষ্ট ডিরেকশন ছিল, ঠিক আছে। তো প্রাণীদের ক্ষেত্রে হরমোনগুলো কী কাজ সম্পর্কে সে সম্পর্কে দেখবো। যেমন আমাদের মানে আপাতদৃষ্টিতে আমরা দিক নির্ণীত বৃদ্ধিতে এদের ব্যাপারটা ভূমিকা করতে পারি না, কিন্তু কখন একটা প্রাণীকে আলো এবং অভিকর্ষের বিপরীতে একটা নির্দিষ্ট বিপরীত দিকে অধিকতর বৃদ্ধি পেতে আমরা দেখিনি, স্বাভাবিকভাবে এটা তো মানে অলিক কল্পনা ছাড়া অন্য কিছু না, তাই না। এ বিষয়ে আমরা যদি একটু ভাবি, দেখবো যে প্রাণীদের দেহে সযত্নে নিয়ন্ত্রিত স্থানে বৃদ্ধি সম্পন্ন হয়। উদাহরণস্বরূপ, উদ্ভিদ তার দেহের বহু অংশে পাতার বৃদ্ধি ঘটাতে পারে, কিন্তু আমরা কিন্তু আমাদের যে ঠিক মুখমণ্ডলে আঙুলের বৃদ্ধি যে মানে অ্যাকচুয়ালি ঘটাতে পারবো না। সেক্ষেত্রে এখানে আমরা কি দেখব, শিশুর বৃদ্ধিকালে দেহের নির্দিষ্ট অঙ্গে যেমন বৃদ্ধি ঘটে, তেমনি সেই নকশাটাই সযত্নে রক্ষিত হয়। তাহলে উদ্ভিদের মানে বৃদ্ধির সাথে প্রাণীদের বৃদ্ধির মানে উদ্ভিদ হরমোনের সাথে প্রাণী হরমোনের একটা বেসিক ডিফারেন্স এখানে করানো হলো, ঠিক আছে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে আমরা দেখব হরমোন কিভাবে কাজ করে, অ্যাকচুয়ালি হরমোন কীভাবে সমন্বয় সাধন করে। সেটার জন্য আমরা যদি বিশ্লেষণ করি, দেখব যে আমরা সবাই লবণের প্যাকেটে লেখা থাকে আয়োডিনযুক্ত লবণ খাই, একদম আয়োডিনযুক্ত লবণ খাই। এখন আয়োডিনযুক্ত লবণ কী হয়, আয়োডিনযুক্ত লবণের উপস্থিতিতে আমাদের দেহের কেন গুরুত্বপূর্ণ। প্রথমত থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, আমাদের গলার কণ্ঠি, মানে ওই যেটা অ্যাকচুয়ালি ল্যারিংসের তলায় থাকে। এই থাইরয়েড হরমোন কী করে, থাইরক্সিন হরমোন গ্রহণ করে, যেটা কী করে আমাদের দেহে থাইরক্সিন হরমোন, এই কাজটা কিন্তু মনে রাখতে হবে। থাইরক্সিন হরমোন কী করে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের বিপাক ক্রিয়া ঘটায়। ওকে, যেটা অ্যাকচুয়ালি মানে এদের বিপাক ক্রিয়া করে, যা বৃদ্ধির জন্য অত্যন্ত দরকার, আমাদের যে সার্বিক বৃদ্ধির জন্য অত্যন্ত দরকার। তাই থাইরক্সিন সংশ্লেষের জন্য আয়োডিন অপরিহার্য। ওকে, এখন আমাদের খাদ্যে যদি কোনো আয়োডিন অভাব ঘটে, তখন দেখা যায় আমাদের গয়টার বা গলগণ্ড দেখতে পাওয়া যায়, এবং এই লোকের লক্ষণ হলো গলদেশটা স্ফীত হয়ে যায়, এবং তার জন্য থাইরয়েড কী হয়, গ্রন্থির অবস্থান সম্পর্কে আমাদের জানতে হবে, যেটা আমরা আগের এতে দেখলাম। এখন এখানে ব্যাপারটা হলো এরকম যে এই যে থাইরয়েডের যে কেসটা হলো, এখন এই থাইরয়েড যদি মানে এর কতগুলো ব্যাপার আছে, যেমন ধরো এই থাইরয়েড গ্রন্থির ক্ষেত্রে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে যদি হয়, বড়দের ক্ষেত্রে যদি হয়, বা এমনি নর্মাল, এর আবার হাইপার অ্যাক্টিভিটি এবং হাইপো অ্যাক্টিভিটির ব্যাপার আছে। যদি হাইপার মানে বেশি, অতিরিক্ত ক্ষরণ হয়, তাহলে হাইপার অ্যাক্টিভিটির ক্ষেত্রে কি হয়, মোটামুটি ওই গয়টার হয়ে থাকে ওইটা। আর যদি হাইপো অ্যাক্টিভিটি হয়, কম ক্ষরণ হয়, তখন বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে ঠিক বলা হয় ক্রেটিনিজম, এবং বড়দের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি চাইল্ডদের ক্ষেত্রে দেখা যায়। এবং মিক্সিডিমা দেখতে পাওয়া যায়, মিক্সিডিমা অ্যাডাল্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অ্যাডাল্ট, ঠিক আছে, মিক্সিডিমা। তো এখান থেকে আমরা দেখলাম। এখন বলতে হবে যে এই যে মানুষের অনেক সময় আমরা দেখে থাকি মানুষ লম্বা বেটে এইসব ব্যাপার স্যাপারগুলো হয়ে থাকে।
এখন পিটুইটারি এই যে অত্যন্ত বেটে বা লম্বা এইসব ব্যাপার দেখতে পাওয়া যায়, এগুলো কীভাবে কন্ট্রোল হয়? এগুলো কন্ট্রোল করে কি পিটুইটারি গ্ল্যান্ড বলা হয় যে এটা অ্যাকচুয়ালি গ্রোথ হরমোন ক্ষরণ করে। এই গ্রোথ হরমোনটা বলতে হবে যে নাম থেকে বোঝা যায় দেহের বৃদ্ধি এবং যেটি বিকাশকে নিয়ন্ত্রণ করে। এখন এই শৈশবকালে যদি গ্রোথ হরমোন অভাব ঘটে তখন বামনত্ব দেখতে পাওয়া যায়। এখন দেখা যাবে যদি আমরা দেখি যে আমাদের 10-12 বছর যদি সহপাঠীদের চেহারায় অনেক সময় নাটকীয় পরিবর্তন হয়, সেটা অ্যাকচুয়ালি বয়ঃসন্ধির সাথে যুক্ত এবং এর জন্য পুরুষের দেহে টেস্টোস্টেরন এবং স্ত্রী দেহে ইস্ট্রোজেনের হরমোনের প্রভাব দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা তো বয়সের সাথে সাথে এগুলো হয়ে থাকে। এখন অনেক সময় দেখা যায় যে বাড়িতে অনেকের ডাক্তারবাবু অনেক বাড়ির মানে যেটি গুরুজনদেরকে পরামর্শ দিচ্ছে যে তারা মধুমেহ রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে চিনি কম খেতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, তারা ইনসুলিন ইঞ্জেকশন নিচ্ছেন। তো এক্ষেত্রে কি ইনসুলিন এমন একটা হরমোন যেটা অগ্ন্যাশয়ে উৎপন্ন হয়, ওই যেটা বললাম অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে গঠিত হয়। এখন এর কাজ কি, এর রক্ত শর্করা মাত্রা কন্ট্রোল করে। যদি কোনো কারণে এই হরমোনটা সঠিক মাত্রা ক্ষরণ না ঘটে তখন কি হবে, তখন রক্তে শর্করা পরিমাণটা কি বৃদ্ধি পাবে এবং সেটা কে ঘটাবে, সেটা ঘটাবে গ্লুকাগন। কারণ হয় গ্লুকাগন অ্যাকচুয়ালি শর্করা গ্রহণ করে, ফলে দেহের অনেক ক্ষতিকর প্রভাব দেখা যায়। যাই হোক, তারপরে স্লাইডে চলে আসছি আমরা। এখান থেকে আশা করি ব্যাপারটা কি বুঝতে পারলে। তাহলে যে এখানে এগুলো জাস্ট উপর থেকে জিনিসগুলো দেওয়া আছে। যেমন ধরো বহু হরমোন ক্ষরণে হাইপোথ্যালামাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন হচ্ছে গ্রোথ হরমোন, যেটা অ্যাকচুয়ালি হরমোনের মাত্রা কম থাকলে হাইপোথ্যালামাস মানে গ্রোথ হরমোন রিলিজিং ফ্যাক্টর একটা ক্ষরণ ঘটে, যেটা অ্যাকচুয়ালি পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ ক্ষরণকে উদ্দীপিত করে। তাহলে এক্ষেত্রে কিন্তু এই হাইপোথ্যালামাসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোথায়, পিটুইটারি ক্ষেত্রে। এখন পিটুইটারি যে গ্ল্যান্ডটা আছে, সেই পিটুইটারি গ্ল্যান্ডের মোটামুটি অগ্র পিটুইটারি এবং এর বলা হয় পশ্চাৎ পিটুইটারি বলে হয়, দু ধরনের গ্ল্যান্ড কাজ করে, যার মধ্যে অগ্র পিটুইটারি থেকে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হরমোনগুলো খরিত হয়ে থাকে। যেমন ধরো এসিটিএইচ বলে এক ধরনের হরমোন খরিত হয়। এসিটিএইচ, জিটিএইচ, গ্রোথ হরমোন, মানে যেটি গ্রোথ হরমোন তো হলোই, এছাড়া এসিটিএইচ, টিএসএইচ, জিটিএইচ, জিএইচ তো বললাম। মোটামুটি এরকম অনেকগুলো হরমোন ক্ষরণ করে, যারা অ্যাকচুয়ালি এদের কাজই হয়ে থাকে কি, এরা বিভিন্ন ধরনের বিপাকীয় কার্যাবলী কন্ট্রোলে সাহায্য করে। শর্করা অ্যাকচুয়ালি যে দেহের বৃদ্ধিতে সাহায্য করে, দেহের অনেক সময় বলতে হবে যে ওই যেগুলো আমাদের গৌণযৌন, এই যেমন হয় জিটিএইচ হরমোন, যেটা বলা হয় গণঅট্রমিক হরমোন, যেমন যে করে এগুলো অ্যাকচুয়ালি বয়ঃসন্ধিকালে অ্যাকচুয়ালি যেটি পুরুষ এবং স্ত্রীদের দেহের অ্যাকচুয়ালি জননাঙ্গগুলোর বৃদ্ধিতে সাহায্য করে থাকে। এই জিটিএইচের আবার বিভিন্ন ধরনের ভাগ হয়, যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা অ্যাকচুয়ালি যেটাকে মেয়েদের ক্ষেত্রে খরিত হয় বা স্ত্রীদের ক্ষেত্রে খরিত হয়। ফলিকল স্টিমুলেটিং হরমোন, আরেকটাকে বলা হয় এলএইচ হরমোন, যাকে বলা হয় লিউটনাইজিং হরমোন। এগুলো বিভিন্নভাবে মানে যেটি বিভিন্ন সময় এগুলো খরিত হতে পারে। আবার যে এই জিটিএইচ হরমোনের এর মধ্যেই পড়ছে আইসিএইচ হরমোন বলে এক ধরনের হরমোন আছে, যেটা অ্যাকচুয়ালি পুরুষদের ক্ষেত্রে খরিত। এগুলো অ্যাকচুয়ালি এর মধ্যে নেই, সুতরাং এই ডিটেলসে গিয়ে আমাদের লাভ নেই। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। পরের স্লাইডে দেখবো যে হরমোনগুলো খরিত হওয়ার সাথে সাথে যে এতটা গুরুত্বপূর্ণ যে কাজ করার জন্য আমাদের ব্যবস্থাপনা রয়েছে। তাই হরমোন ক্ষরণের সময়কাল এবং হরমোন খরিত হরমোনের ফিডব্যাক এই পদ্ধতি দ্বারা অ্যাকচুয়ালি নিয়ন্ত্রিত হয়। এই যে আমি আগের যখন যে ব্যাপারটা বললাম, যেমন ওই যে রক্তে শর্করা ব্যাপারটা যেটা বলেছিলাম, রক্তে যেমন যদি শর্করার মাত্রা বৃদ্ধি পায় তাহলে অগ্ন্যাশয় কোষসমূহ শনাক্ত করে এবং সেটা প্রতিক্রিয়া রূপে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন তৈরি হয়, ইনসুলিন খরিত হয়। আবার রক্তে শর্করার মাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে ইনসুলিনের ক্ষরণটাও হ্রাস পায়। তার মানে অ্যাকচুয়ালি পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট প্রয়োজনে হরমোনটা কাজ করে, হরমোন কাজ করার পর সে পার্টিকুলার প্রয়োজনে হরমোন কাজ করে, তারপর সে আবার তার কাজটাকে বন্ধ করে। এটাই অ্যাকচুয়ালি এই ফিডব্যাক, এইটা দিয়ে কোশ্চেন আসার চান্স বেশি। ফিডব্যাক কেন হয়, কীভাবে কাজ করে, আশা করি ফিডব্যাক কেন হয়, কীভাবে কাজ করে যে ঠিক বুঝতে পারছো। যে পার্টিকুলার কোনো যদি প্রয়োজনে হরমোন যেটি খরিত হয়, মানে পার্টিকুলার যদি কোনো দরকার হয় সেই সেলটার জন্য হরমোনটা খরিত হয়, তারপর তার কাজ বন্ধ হয়ে যায়। মানে এরকম ব্যাপার নয় যে আলটিমেট যেটি ক্ষরণ হয়েই থাকবে এরকম ব্যাপার না। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। এখানে আমরা দেখবো কিছু কিছু হরমোন যেগুলো কী করে থাকে, যেমন যেগুলো অ্যাকচুয়ালি গ্রোথ হরমোন কী করে, গ্রোথ হরমোন অ্যাকচুয়ালি পিটুইটারি থেকে খরিত হয়, এটা সব অঙ্গের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। থাইরয়েড হরমোন থাইরক্সিন থেকে বলতে হবে যে ওই থাইরয়েড গ্ল্যান্ড থেকে খরিত হয়, থাইরয়েড গ্ল্যান্ড থেকে খরিত হয়, থাইরয়েড গ্ল্যান্ড থেকে খরিত থাইরক্সিন। অ্যাকচুয়ালি থাইরক্সিন বলা হয় থাইরক্সিন খরিত হয়। এ কী করে, দেহের বিপাককে নিয়ন্ত্রণ করে। ইনসুলিন হরমোন খরিত হয় কোথা থেকে, ইনসুলিন প্যানক্রিয়াস থেকে খরিত হয়, বিটা সেল থেকে। ইনসুলিন রক্ত শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে। টেস্টোস্টেরন কোথাতে খরিত হয়, শুক্রাশয়তে খরিত হয়, দেহের যেটি পুরুষালী ভাবগুলোর বিকাশ ঘটায়। ডিম্বাশয় থেকে খরিত হয় কি, ইস্ট্রোজেন খরিত হয়, প্রোজেস্টেরন খরিত হয়। ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন খরিত হয়।
এটা কী করে? স্ত্রী যৌনাঙ্গের বিকাশ এবং যে ঠিক রজস্চক্র নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনালিন গ্রন্থি কী করে? অ্যাড্রিনাল থেকে খরিত হয়। অ্যাড্রিনাল গ্রন্থি ওই যেটা বললাম অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ করে। আর রিলিজিং হরমোন যাকে বলা হয় যে ফলিকল, এটা পিটুইটারি গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এটা এক কোথা থেকে খরিত? হাইপোথ্যালামাস। তো মোটামুটি আমরা এই হরমোনের কোথা থেকে কী খরিত হয় বা কোন সেকশন থেকে কী হরমোন খরিত হয় সেগুলো দেখলাম। এখন দেখি এর উপর থেকে বেশি ডিটেলসে এরা দেয়নি, সুতরাং এর উপরে আশা করি বেশি ডিটেলসে আসবে না, কারণ কোশ্চেনে কিন্তু উপর থেকে এসছে, ঠিক আছে। তো দেখি আমরা পরের স্লাইডে কী আছে। পরের স্লাইডে আছে যতক্ষণ যে ওই ব্যাপারগুলো যেটা অ্যাকচুয়ালি ওই পিটুইটারি গ্ল্যান্ড থেকে কী কী হরমোন খরিত তার ব্যাপারটা, ওটা আমি আগে যেটা বলছিলাম। তো পিটুইটারি গ্ল্যান্ড থেকে মোটামুটি যে হরমোনগুলো খরিত হয় টিএসএইচ যেটা থাইরয়েড থেকে করা, আর এসিটিএইচ অ্যাড্রেনাল কর্টেক্স থেকে খরিত হয়। এছাড়া বলা অ্যাড্রেনাল কর্টেক্স থেকে ওই যেটা বলছিলাম না যে ওই অ্যান্ড্রোজেন যে হরমোনগুলো খরিত হয় সেটা। এফএসএইচ এলএইচ এটা টেস্টিস এবং ওভারিস থেকে খরিত হয়। গ্রোথ হরমোন যেটা এন্টায়ার বডিতে খরিত হয়। বলা হয় প্রোডাক্টিন যেটা ম্যামারি গ্ল্যান্ড থেকে খরিত হয়। এন্ডোক্রাইন যেটা এন্ডরফিন যেটা অ্যাকচুয়ালি পেন রিসেপ্টর হিসেবে কাজ করে থাকে হরমোনটা। যাই হোক, তো মোটামুটি আমাদের ক্ষেত্রে ওই যে লম্বা বেটের ব্যাপারটা বললাম, এরা অ্যাকচুয়ালি বৃদ্ধি বিকাশকে নিয়ন্ত্রণ করে। শৈশবকালে এদের বামনত্ব দেখতে পাওয়া যায়, সেটা অ্যাকচুয়ালি এদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে খরিত হয়। পিটুইটারি গ্ল্যান্ডের এই ব্যাপারগুলো বললাম। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই, যেখানে অ্যাকচুয়ালি প্যানক্রিয়াসের ক্ষেত্রে বললাম প্যানক্রিয়াসের রকমের যে আমাদের ওই আলফা কোষ থেকে কী খরিত হয়? আলফা কোষ থেকে গ্লুকাগন খরিত হয়। প্যানক্রিয়াসের ব্যাপারটা বিটা কোষ থেকে যতক্ষণ কী করে? বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। তো ব্যাপারটা হলো ইনসুলিন আমাদের ওই অগ্নাশয়ে উৎপন্ন হয়, অগ্নাশয় রক্ত শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে দেখে অনেক ক্ষতিকর প্রভাব থেকে এরা ওই অ্যাকচুয়ালি এটা যেহেতু ফিডব্যাক ব্যাপারগুলো হয়ে থাকে, অনেক ক্ষতিকর প্রভাব থেকে এই করে থাকে। যেমন যেমন আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে মোটামুটি সোমাটোসিন, তারপরে হচ্ছে পিপি সেল থেকে পলিপেপটাইড এবং ইটা কোষ থেকে যেরকম যেটি গ্রেলিন বলে এক ধরনের ক্ষরণ হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি প্যানক্রিয়াসের স্ট্রাকচারটা যেটি দেখানো হয়েছে। প্যানক্রিয়াসটা অ্যাকচুয়ালি মিক্সড গ্ল্যান্ড হিসেবে কাজ করে, সেই জন্য প্যানক্রিয়াস স্ট্রাকচারটা আমি দেখালাম, মিক্সড গ্ল্যান্ড হিসেবে কাজ করে। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে ওই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যেরকম এটা ওই কর্টেক্স থেকে আর মেডালা থেকে খরিত হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মেডালা থেকে খরিত হয় এই সেকশনটা, আর এটা অ্যাকচুয়ালি কর্টেক্স থেকে খরিত হয় এই সেকশনটা। ওই আমি আগেই প্রথমেই বললাম অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ব্যাপারটা, যেটা অ্যাকচুয়ালি কোথায় থাকে? এরকম আমাদের মোটামুটি যেটি কিডনি যে স্ট্রাকচার হয়, কিডনির মোটামুটি এরকম মাথায় থাকে, এরকম টুপির আকারে থাকে, ঠিক আছে দুটো কিডনির মাথায় এরকম যে ঠিক টুপির আকারে থাকে স্ট্রাকচারটা মেডালা। এটা হলো মেডালা, এটা হলো কর্টেক্স। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে মোটামুটি দেখবো কোশ্চেন্সগুলো কী এসেছিলো একদম ভালো করে দেখবো। প্রথমত বলছে যে হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ দ্য থাইরক্সিন হরমোন। তার থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য কী প্রয়োজন? কোনটা প্রয়োজন? যে ঠিক নিকেল, ব্রোমিন, আয়োডিন আর ক্লোরিন। তখন আমরা বললাম আয়োডিনযুক্ত সল্ট খেতে বলা হয় শরীরে। এটা অ্যাকচুয়ালি থাইরক্সিন হরমোন কী করে থাকে? বলা হয় মেটাবলিজমে সাহায্য করে, দেহের বিপাকে সাহায্য করে। ওকে, তারপরে চলে আসছে দুই দাগের কোশ্চেন বলা হচ্ছে হুইচ হরমোন হেল্পস দ্য বডি টু অ্যাডজাস্ট দ্য স্ট্রেস হোয়েন ওয়ান ভেরি অ্যাংরি, এম্বারেসড অ্যান্ড ওরিয়েট। যখন কোনো ব্যক্তি কোনো শরীরের স্ট্রেস সামলাতে সাহায্য করে কোন হরমোনটা? যখন সে খুব রেগে যায়, লজ্জিত হয় অথবা চিন্তিত থাকে। বলে অ্যাড্রেনালিন কোথা থেকে খরিত হয়? অ্যাড্রেনালের মেডালা থেকে খরিত হয়, ঠিক আছে, মেডালা থেকে। হয়ে গেল। এটা এসেছিলো কবে? আরআরবি যেটি গ্রুপ ডিতে। আগেরটা এসেছিলো কোথায়? আগেরটা এসেছিলো যখন যে এলপিতে এসেছিলো 27/11, এইবার 24-এ এসেছিলো। তারপরটা বললাম কোথায়? আর এসছে আরআরবি গ্রুপ ডি 28/9-তে। তার যাই হোক, তারপরের স্লাইডে চলে যায় 3 নম্বরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ টার্মড অ্যাজ এ হাঙ্গার হরমোন অ্যাজ ইট স্টিমুলেট অ্যাপেটাইট, ইনক্রিজ ফুড ইনটেক অ্যান্ড প্রমোট ফ্যাট স্টোরেজ। যে ঠিক নিম্নলিখিত কোন হরমোনটা ক্ষুধা হরমোন বলা হয়? এটা অ্যাকচুয়ালি কী করে থাকে? ক্ষুধা বৃদ্ধিতে সাহায্য করে, খাদ্য গ্রহণ বাড়ায় এবং চর্বি সঞ্চয়কে উৎসাহিত করে। ইনসুলিন, রেজিস্টিন, লেপটিন আর গ্রেলিন। বলা হয় গ্রেলিন বলে এক ধরনের হরমোন আছে, যেটাকে বলা হয়, যেটা অ্যাকচুয়ালি কী করে? দেহের ওই খাদ্যের যেটি ক্ষুধা বাড়ায়, মানে খাই ব্যাপারটা চলে আসে অ্যাকচুয়ালি, এবং শরীরের মধ্যে যত রকমের চর্বি সঞ্চয়ের পরিমাণটাকে বাড়ায়। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। 4 নম্বরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং গ্ল্যান্ড প্রডিউসেস ইনসুলিন। এর মধ্যে কে ইনসুলিন গ্রহণ করে? ইনসুলিন গ্রহণ করে প্যানক্রিয়াসে কে গ্রহণ করে? যেটা বিটা কোষ। কী কাজের? এর কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমানো, গ্লুকোজকে কমানো হলো এর কাজ, ঠিক আছে। আর ইনসুলিনের যদি অভাব হয় কী হয়? ডায়াবেটিস হয়।
ডায়াবেটিস হয়, যেখানে অ্যাকচুয়ালি বডি ওয়েট কমে যায়, বারবার টয়লেট পায় এবং 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 টয়লেটের মধ্যে যে ঠিক আছে মানে ইউরিনের মধ্যে যেটি গ্লুকোজের পরিমাণ দেখতে পাওয়া যায়, গ্লুকোজের উপস্থিতি, ইউরিনে যেটি গ্লুকোজের প্রেজেন্স দেখতে পাওয়া যায়, বডি ওয়েট কমে যায়। ওকে, যাদের দেখবে যাদের ঠিক আছে হয় সুগার হয়েছে, বডি ওয়েট, অনেকে দেখবে যে বডি ওয়েট একদম পাতলা লোকা পাতলা হয়ে গেছে, তাদের ওই ব্লাড সুগার হয়েছে, মানে বারবার জল তেষ্টা পায় ফলে শরীর থেকে জল বেরিয়ে যায় যে ঠিক ইউরিনের মাধ্যমে। যাই হোক, আরআরবি গ্রুপটি 31/7/2022 এসে যাই হোক। তারপরে কোশ্চেন চলে যায় 5 নম্বর, বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য গ্রোথ হরমোন সিক্রেটেড বাই দ্য পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড দ্বারা খরিত অ্যাকচুয়ালি হরমোনের কার্যকারিতা কি? অ্যাকচুয়ালি ইট স্টিমুলেট দ্য গ্রোথ অফ অল হরমোন। এটা অ্যাকচুয়ালি একে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, এ দেহের সমস্ত গ্রন্থিগুলোর কন্ট্রোলকে নিয়ন্ত্রণ করে থাকে, মাস্টার গ্ল্যান্ড বলা হয়, ঠিক আছে, স্টিমুলেট করে থাকে। আরআরবি টেকনিশিয়ান এসছে গ্রেড 3-তে, যথাক্রমে যে 29/12/2024। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই, বলা হয় 6 নম্বর দাগেরটা বলা হচ্ছে হোয়েন দ্য লেভেল অফ দ্য গ্রোথ অফ দ্য হরমোন ইজ লো হুইচ রিলিজ দ্য হরমোন রিলিজিং ফ্যাক্টর, গ্রোথ রিলিজিং ফ্যাক্টর অ্যান্ড স্টিমুলেট দ্য পিটুইটারি গ্ল্যান্ড টু রিলিজ দ্য গ্রোথ হরমোন। যখন বৃদ্ধি হরমোনের মাত্রা কম থাকে, তখন এটা বৃদ্ধি হরমোনকে মুক্ত করার জন্য ফ্যাক্টরকে নিঃসরণ করে, এক ধরনের গ্রন্থিকে বৃদ্ধিকে ত্বরান্বিত করে, মানে পিটুইটারি গ্রন্থিকে, তাকে বলা হয় কি? হাইপোথ্যালামাস, যেটা আমরা একটু আগে বললাম, একদম টু দ্য পয়েন্ট লাইন দিয়ে কোশ্চেন এসছে। এটা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-তে এসছে পুরো, এর বাইরে কিন্তু, সুতরাং আমরা দেখতে পাচ্ছি এনসিটির বাইরে কিন্তু কিছু কোশ্চেন আসেনি। একটু আগে আমি এই লাইনটা পড়াচ্ছিলাম, সেখান থেকেই কোশ্চেনটা চলে আসছে, ঠিক আছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাবো 7 নম্বর। অ্যাকচুয়ালি কারেন্ট কোশ্চেনগুলো এই জন্য করানো হয়। যাই হোক, তারপরে চলো 7 নম্বর, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং এন্ডোক্রাইন গ্ল্যান্ড সিক্রেট দ্য গ্রোথ হরমোন। এর মধ্যে কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা গ্রোথ হরমোন ক্ষরণ করে? পিটুইটারি থেকে খরিত হয়, এছাড়া আবার কি হতে পারে? আর বলা হয় যে এর হাইপার সিক্রেশনে কি হয়? জাইগান্টিজম। আর হাইপোসিক্রেশনে কি হয়? ডরফিজম। আরবি টেকনিশিয়ান গ্রেড 3 24/12/2024 এসছে, ঠিক আছে। তাই যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই, বলা 8 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং হরমোন রেগুলেট দ্য কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড দ্য ফ্যাট মেটাবলিজম ইন দ্য বডি অ্যান্ড আয়োডিন এসেন্সিয়াল ফর দ্য সিনথেসিস অফ ইট। বলা হচ্ছে কোন হরমোনের ক্ষেত্রে শরীরে কার্বন, প্রোটিন এবং চর্বি বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং সংশ্লেষের জন্য আয়োডিন অপরিহার্য, তাকে বলে থাইরক্সিন খাওয়ানো হয়ে থাকে এরকম। সেক্ষেত্রে কী হয়ে থাকে? বলা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-তে এসছে, 26/12-তে এসছে, যখন 2024-এ। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই, 9 নম্বর, বলা হচ্ছে The body of a squirrel has to prepare for their fighting or running away by using the which of the following hormone। সেটা একটা কাঠবিড়ালি শরীরকে লড়াই করার জন্য বা পালানোর জন্য নিচের কোন হরমোনটা ব্যবহার করে? যেটা দিয়ে আমরা চ্যাপ্টারটা শুরু করেছিলাম, ফার্স্ট এডটা, সেটা অ্যাকচুয়ালি কোন হরমোন দিয়ে? অ্যাড্রেনালিন দিয়ে। ওই চ্যাপ্টার দিয়ে শুরু করে ওই অংশটা দিয়ে শুরু করেছিলাম চ্যাপ্টারটা, ওটা দিয়ে শেষ করতে চলেছি, ঠিক আছে। অ্যাড্রেনালিন কোথা থেকে গঠিত হয়? বারবার বললাম, মেডালা থেকে গঠিত হয়। কোথাকার মেডালা থেকে? অ্যাড্রেনালের মেডালা। যাই হোক, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-তে এসেছিল 26/12/2024। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং গ্ল্যান্ড সিক্রেট দ্য অ্যাড্রেনালিন। এর মধ্যে কোনটা? আবার সেই অ্যাড্রেনালিন থেকে খরিত হচ্ছে। একই কোশ্চেন এসছে আরআরপি এলপিতেও এসছে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা, সেই জন্য কোশ্চেনটাকে আনা। যাই হোক, আমি মোটামুটি এটা চেষ্টা করলাম যে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনগুলো যেগুলো হয় আর কি, এবং আমি এর লাস্ট ভিডিও যখন করব তখন অ্যাকচুয়ালি সমস্ত এগুলোকেই কমপ্লিট করার চেষ্টা করবো। যাই হোক, আশা করি ভিডিও তোমাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো কেমন ভিডিও হচ্ছে। আর যে ঠিক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এর পরের ভিডিওতে আমরা ওই ক্লাস 10-এরই যে ঠিক রিপ্রোডাকশন চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। তারপরে আমাদের একটা বায়োলজি চ্যাপ্টার থাকবে, তারপরে মোটামুটি আমরা কেমিস্ট্রিটাকে শেষ করব, ঠিক আছে। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। আপাতত ভিডিও এই পর্যন্ত, তাহলে থ্যাংক ইউ।